হ্যালো ব্যাংক জব প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটা মূলত আপনাদের জন্য এবং সেই সাথে আমার নিজের জন্য। মূলত আসলে আমার নিজের জন্যই তৈরি করতেছি। আমি গত 22 তারিখে হচ্ছে 2021 সাল ভিত্তিক বাংলাদেশ অফিসার ব্যাংকের অফিসার পদের ভাইবা ফেস করলাম। তো তার জন্য আমি যে প্রস্তুতিটা নিলাম, প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি দেখলাম যে অনেক জায়গা থেকে অনেক ডেটা কালেক্ট করতে হয়েছে, অনেক কিছু জানতে হয়েছে। তো এটা যেহেতু আমার প্রথম ভাইবা ছিল, তো অনেক কিছুই আমি জানতাম না, সব কিছু নতুন করেই জানা লাগছে বলতে গেলে। তো এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে রাখি এই ইম্পর্টেন্ট তথ্যগুলো, যেগুলো হচ্ছে পরবর্তীতে আমি নিজেও যদি আবার ভাইবের জন্য কোয়ালিফাই করি কখনো, আমি নিজেই নিজের ভিডিওটা দেখে নিতে পারবো। আপনারা চাইলে আপনারাও দেখতে পারেন, আশা করি উপকৃত হবেন। এবং এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, মূলত এইগুলোই কিন্তু ভাই ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করা হয়। তো সেই প্রশ্নের মধ্যে আজকে আমরা শুধু ব্যাংক রিলেটেড আলোচনা করব। তো প্রথমেই আপনাকে জিজ্ঞেস করতে পারে ব্যাংক কী। ব্যাংক হচ্ছে, ব্যাংকের ডেফিনেশন হচ্ছে এরকম যে ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যারা চেক ইস্যু করে, ক্লিয়ারিং হাউসে অংশগ্রহণ করে, ডিমান্ড ডিপোজিট গ্রহণ করে এবং বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এখন এখানে এই যে ডেফিনেশন বললাম, এই ডেফিনেশনের মধ্যে আমার কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। এক নম্বরে হচ্ছে ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট কি? ডিমান্ড ডিপোজিট হচ্ছে জাস্ট চাহিদা মাত্র আপনি একটা টাকা তাকে দিয়ে দেবেন। সোজা কথা চলতি অ্যাকাউন্ট যেটাকে আমরা বলি, যে ব্যাংকে আমরা যাওয়ার পরে একটা চেক লিখে দেবো, তারা টাকা দিয়ে দেবে, এটারই বলা হয় ডিমান্ড ডিপোজিট। অর্থাৎ সাথে সাথে তারা টাকা দিয়ে দিতে পারবে। এরপরে আবার আসে কি, যে ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউসের বাংলা হচ্ছে নিকাশ ঘর। অর্থাৎ সাধারণ ব্যাংকগুলো কিন্তু নিকাশ ঘরে অংশগ্রহণ করে, আর নিকাশ ঘর হিসাবে কাজ করে হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক, বা যার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এখন নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস কি? নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস কিন্তু আসলে কোনো ঘর না, এটা হচ্ছে এমন একটা জায়গা যেটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত হয়। এখন এই জায়গায় কি হয়, বিভিন্ন যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদের মধ্যে কিন্তু একটা দিনে অনেক লেনদেন হয়। এই ব্যাংক ওই ব্যাংকের কাছে টাকা পায়, ওই ব্যাংক আরেক ব্যাংকের কাছে টাকা পায়, আরেক ব্যাংক আরেক ব্যাংকের কাছে টাকা পায়। তো এই যে প্রত্যেকের কাছে যে টাকা পায়, এই যে লেনদেনের যে ব্যাপারটা, এটা যদি প্রত্যেকে আলাদা আলাদাভাবে এটা ঠিক করতো বা লেনদেনটা কমপ্লিট করতো, তাহলে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেই সাথে সেটা একটা কস্টলি ব্যাপার। তো বাংলাদেশ ব্যাংক কী করে? বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধির উপস্থিতিতে সকল বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ তার যে তফসিলি ব্যাংকগুলো আছে, অর্থাৎ যেসব ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন মেনে চলার শর্তে তার তালিকাভুক্ত হয়, তাকেই বলা হয় তফসিলি ব্যাংক। সেই তফসিলি ব্যাংকগুলোকে একটা নির্ধারিত স্থানে ডাকে এবং তাদেরকে বলে, বা তাদের উপস্থিতিতে, বাংলাদেশ ব্যাংকের উপস্থিতিতে সেখানে বসে তারা ওই তাদের মধ্যকার লেনদেন পরিশোধ করে। তো এই যে একটা জায়গা যেখানে বসে এই কাজটা করা, সেটাকেই মূলত নিকাশ ঘর বলা হয়। তো বাংলাদেশ ব্যাংক নিকাশ ঘর হিসেবে কাজ করে এবং বাণিজ্যিক অন্যান্য ব্যাংকগুলো সেই নিকাশ ঘরে অংশগ্রহণ করে। এরপরে আসতে পারে যে ব্যাংকের ইতিহাস। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংক কি? এটাও জিজ্ঞেস করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে যে ব্যাংক একটি দেশের বা একটা মুদ্রা বাজারের শীর্ষে অবস্থান করে সেই দেশের ব্যাংক এবং মুদ্রা ব্যবস্থাকে পরিচালিত করে, তাকেই বা নিয়ন্ত্রণ করে, সেটাকে বলা হয় বাংলাদেশ ব্যাংক। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে ব্যাংকের ইতিহাস। ব্যাংক কি? ব্যাংকের ইতিহাস হচ্ছে, আমরা বলতে পারি যে ইতালির ইহুদি ব্যবসায়ীগণ ব্যাংকো নামক এক ধরনের বেঞ্চ পেতে সুদের টাকা কালেক্ট করতেন। এই যে সুদের টাকা তারা কালেক্ট করতেন ব্যাংকো নামক বেঞ্চ থেকে, সেই ব্যাংকো থেকেই মূলত ব্যাংক শব্দের উৎপত্তি। এর বাইরে আরও কয়েকটা কনসেপ্ট আছে, তবে এটা মনে রাখলেও চলবে আশা করি। এরপরে আসছে ব্যাংক। পুরাতন মানে একদম প্রথম ব্যাংক কোনটা? একদম প্রথম ব্যাংক হিসেবে স্বীকৃত হচ্ছে চীনের শানসি ব্যাংক নামক একটা ব্যাংক, এবং বিশ্বের প্রথম সরকারি ব্যাংক হচ্ছে ব্যাংক অফ ভেনিস। এরপরে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ ব্যাংকের কাজ কি? বাংলাদেশ ব্যাংকের কয়েকটা কাজ আছে। একটা হচ্ছে নোট ইস্যু করা বা মুদ্রা ইস্যু করা। তারপরে আসতে পারে আপনার নিকাশ ঘর হিসেবে কাজ করা। অলরেডি বললাম আমরা নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস কি। এরপরে মুদ্রা নীতি প্রণয়ন করা, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা, মুদ্রা বাজার বা মুদ্রা মানে পুঁজিবাজার যেটাকে আমরা বলি। তো মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, মুদ্রা বাজার নাম। এরপরে হচ্ছে আমাদের আরেকটা কি জানি বললাম, যে মুদ্রানীতি প্রণয়ন করা। এখন মুদ্রানীতি কি? মুদ্রানীতি হচ্ছে একটা দেশের বাজারে কী পরিমাণ অর্থ থাকবে, অর্থের সরবরাহটাকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ অর্থের যখন যোগান বেড়ে যাবে তখন অর্থ বাজার থেকে কালেক্ট করে নিয়ে যাওয়া, আবার অর্থ যখন যোগান কম থাকবে, অর্থাৎ অর্থনৈতিক মন্দা দেখা যাবে, তখন অর্থের পরিমাণ মার্কেটে বাড়ানো। এই ব্যবস্থাটাকে যে নিয়ন্ত্রণ করে, মানে সামগ্রিক যে অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি, সেই পদ্ধতিটাকেই বলা হয় মানিটারি পলিসি অথবা মুদ্রানীতি, যেটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত হয়ে থাকে।
এখন এই মুদ্রানীতি কিন্তু দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে সংকোচনমূলক, একটা সম্প্রসারণমূলক। সংকোচনমূলক মুদ্রানীতি হচ্ছে সেইটা যখন হচ্ছে বাজারে টাকার পরিমাণ বেড়ে যায় এবং সেই টাকাটাকে মার্কেট থেকে তুলে নিতে হবে। তো টাকাটাকে তুলে নিয়ে অর্থাৎ মার্কেট থেকে টাকার পরিমাণ কমিয়ে নিয়ে আসা, সেটাই তো সংকোচন। তাই এটা হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতি। আর সম্প্রসারণমূলক মুদ্রানীতি হচ্ছে মার্কেটে টাকার পরিমাণ কমে গেছে, অর্থাৎ অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তখন মার্কেটে টাকার পরিমাণ বাড়াতে হবে। তো এই দুইটার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করে থাকে। যখন টাকা বাড়ায় তখন সেটা হচ্ছে সম্প্রসারণমূলক মুদ্রানীতি। এখন আমাদের প্রশ্ন করতে পারে যে এই মুদ্রানীতি, সংকোচনমূলক মুদ্রানীতি কীভাবে, বা আচ্ছা এর আমরা একটু পরে আবার আলোচনার মধ্যে চলে আসবে। এরপরে আসবে আপনাদের সিআরআর এবং সিএলআর। সিআরআর হচ্ছে সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, আর একটা হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এখন সিআরআর হচ্ছে একটা ব্যাংক যখন বিভিন্ন ধরনের গ্রাহকের কাছ থেকে আমানত গ্রহণ করে, আমি ধরে নিলাম যে তারা 100 কোটি টাকার মতো আমানত গ্রহণ করলো, এর একটা নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয়, যেটাকে বলা হয় সিআরআর। এরপরে আবার এসএলআরও আবার হচ্ছে আরেকটা নির্দিষ্ট অংশ, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে জমা না রেখে তার নিজের কাছেই সবসময়ের জন্য জমা রাখতে হবে, যেটা হচ্ছে তারা লোন দিতে পারবে না, এবং তার পরিমাণ হচ্ছে 13%। অর্থাৎ ব্যাপারটা এরকম, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইটা বাংলাদেশ সিআরআর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হয়, এসএলআর ব্যাংক নিজের কাছেই জমা রাখে। সিআরআর এর রেট হচ্ছে 4%, এসএলআর এর রেট হচ্ছে 13%। সিআরআর হচ্ছে মুদ্রায়তেই টাকায়, একদম সরাসরি টাকায় জমা রাখতে হয়, আর এসএলআর এর ক্ষেত্রে টাকায় জমা রাখতে পারে অথবা গোল্ডে জমা রাখতে পারে। তো এইবারে এই যে টাকাটা জমা রাখলো, এর কারণ কি? কারণ হচ্ছে যে আমানতটা তারা জনগণের কাছ থেকে জমা রাখলো, সেটা যদি সেই জনগণ যদি আবার এসে বা গ্রাহক যদি আবার এসে টাকা তুলতে চায়, সেক্ষেত্রে যদি সেই 100 টাকা জমা রাখলো, 100 টাকায় যদি সব ঋণ দিয়ে দেয়, তাহলে ওই টাকা কিভাবে, বা একজন গ্রাহকের টাকা কিভাবে ফেরত দেবে? তো সেই জন্যই হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকে সিআরআর হিসাবে এবং নিজের ব্যাংকের কাছে এসএলআর হিসেবে টাকা জমা রাখতে হয়। অর্থাৎ 4%, 13%, 17% তারা জমা রাখে, বাকি 83% কিন্তু তারা তাদের নিজেদের তারা ঋণ দান করতে পারে জনগণকে বা গ্রাহকদের। এরপরে এই যে 13% ঋণ দিতে পারে, এখান থেকে আবার কয়েকটা জিনিস আসছে। একটা হচ্ছে আমাদের কি বলে ওটারে, ব্যাংক রেট, রেপো রেট এবং রিভার্স রেপো রেট। ব্যাংক রেটের ব্যাপার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সরকারি ব্যাংকগুলো বা বাণিজ্যিক ব্যাংকগুলো বা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো যে হারে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে, সেটাকে বলা হয় ব্যাংক রেট। অর্থাৎ একটা একটু বড় সময়ের জন্য, বেশি সময়ের জন্য দীর্ঘমেয়াদে একটা ঋণ গ্রহণ করে, সেটার হারও 4%। তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে এই ব্যাংকগুলোর বা বাণিজ্যিক ব্যাংকগুলোর কোনো জামানত রাখতে হয় না। কিন্তু রেপো রেট হচ্ছে এমন একটা অবস্থা যেখানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো একটা নির্দিষ্ট সময়, খুব অল্প সময়ের জন্যই সাধারণত এই ঋণটা নিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে, এবং এর জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে তাকে একটা জামানত হিসেবে কিছু একটা জমা রাখতে হয়। এবং এই ঋণের হারটা বা এই ঋণের সুদের হারটা হচ্ছে 10%, যেটা অনেকটা বেশি আর কি আমাদের ব্যাংক রেটের চাইতে। এবার রিভার্স রেপো রেট হচ্ছে, একটু আগে যে আমরা সিআরআর এসএলআর নিয়ে কথা বলছিলাম, তখন আমরা বলছিলাম সিআরআর 4% ব্যাংকে রাখতে হয় বাংলাদেশ ব্যাংকে, এবং এসএলআর হচ্ছে 13% নিজের কাছে রাখতে হয়। তো এই 17% বাদে বাকি যে 83% আছে, এই টাকাটা তারা ঋণ দান করতে পারে। কিন্তু বেশিরভাগ সময় এমন হয়, বা অনেক সময় এরকম হয় যে ব্যাংকগুলো ধরে নিলাম 100 কোটি টাকা তাদের কাছে আমানত হিসেবে গ্রহণ করলো গ্রাহকদের কাছ থেকে, 4% অর্থাৎ 4 কোটি টাকা তারা বাংলাদেশ ব্যাংকে রাখলো, 17 কোটি টাকার মতো বা 17 কোটি টাকা সেটা মুদ্রায় হোক অথবা গোল্ডে হোক নিজেদের কাছে রাখলো, 13 কোটি টাকা। এই টোটাল 17 কোটি টাকা তারা ফিক্স হিসেবে নিজেদের কাছে রাখলো গ্রাহকদের জন্য। বাকি যে 83 কোটি টাকা আছে, সেই 83 কোটি টাকা কিন্তু তারা ঋণ দিতে পারবে। কিন্তু বেশিরভাগ সময় এমন হয় যে তারা এই টোটাল টাকাটা ঋণ দিতে পারে না, বা ঋণ দেওয়া সম্ভব হয় না, এত গ্রাহক তারা পায় না। তো কিন্তু যেহেতু গ্রাহকদের কাছ থেকে তারা এই টাকাটা আমানত হিসেবে গ্রহণ করছে, সেহেতু তাদের তো এই গ্রাহককে সুদ দিতেই হবে। সুতরাং এই টাকাটা তারা যদি ব্যাংকে ফেলে রাখে, আইডেল ফেলে রাখে, সেক্ষেত্রে এটাতে কিন্তু তাদের জন্য একটা লস। তো এই মুহূর্তে এই যে উদ্ধৃত টাকাটা, যেটা তারা অন্য কাজে লাগাতে পারছে না অথবা তারা ঋণ দিতে পারছে না, সেই টাকাটাকে কিন্তু তারা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে পারে, এবং তার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক তাকে একটা সুদ দেয়, যেটাকে বলা হয় রিভার্স রেপো। এই রিভার্স রেপোটার আর একটা নাম হচ্ছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি। এই এসডিএফ বা রিভার্স রেপো রেট হচ্ছে 8.5%। আবার ওই যে একটু আগে আমরা রেপো রেট বলছিলাম, রেপো রেটের অপর নাম হচ্ছে পলিসি রেট। এটা অনেক সময় জিজ্ঞেস করে, রেপো রেট ডিরেক্টলি না বলে পলিসি রেট জিজ্ঞেস করে থাকে।
এরপরে আমাদের অনেক সময় জিজ্ঞেস করে ফিনটেক কি। ফিনটেক হচ্ছে দুইটা শব্দের সমন্বয় গঠিত, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, একটা হচ্ছে টেকনোলজি। ফাইন্যান্সিয়ালের থেকে আছে ফিন এবং টেকনোলজি থেকে টেক মিলিয়ে ফিনটেক ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আর্থিক খাতে, ফাইন্যান্সিয়াল খাতে অর্থাৎ টেকনোলজির ব্যবহারকেই আমরা বলে থাকি ফিনটেক। এরপরে অনেক সময় এডিসি বা অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল নামে একটা জিনিস জিজ্ঞেস করে থাকে যে এডিসি কি। অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল হচ্ছে এমন একটা বিকল্প চ্যানেল বা এমন একটা বিকল্প পদ্ধতি, যে পদ্ধতিতে গ্রাহকগণ ব্যাংকে না গিয়ে ব্যাংকের সেবাগুলো পেতে পারে। এরপর আসে বাজেট জিজ্ঞেস করে যে বাজেট কাকে বলে। বাজেট হচ্ছে একটা নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের সরকারের কী পরিমাণ ব্যয় হবে, কী পরিমাণ আয় হবে তার হিসাবকেই বলা হয় বাজেট। এই বাজেট কিন্তু দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সুষম বাজেট আর একটা হচ্ছে অসম বাজেট। সুষম বাজেট হচ্ছে যেখানে দেখা যায় যে সরকারের আয় এবং ব্যয় সমান, তো এরকম সাধারণত হয় না। এরপর অসম বাজেট হচ্ছে যেখানে সরকারের আয় এবং ব্যয়ের পরিমাণ সমান নয়। এই অসম বাজেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট এবং আরেকটা ঘাটতি বাজেট। উদ্বৃত্ত বাজেট হচ্ছে যেখানে সরকারের আয় বেশি ব্যয় কম, অর্থাৎ তাদের লাভ থেকে যায়, মানে টাকা থেকে যায়। এরপর আছে ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট হচ্ছে এমন যেখানে সরকারের ব্যয় বেশি কিন্তু আয় কম। এখন আবার প্রশ্ন, বাংলাদেশে কিন্তু মানে প্রশ্ন আসে যে বাংলাদেশে কি উদ্বৃত্ত বাজেট নাকি ঘাটতি বাজেট। তো বাংলাদেশের উত্তর হবে ঘাটতি বাজেট। এবং তখন প্রশ্ন করে যে ঘাটতি বাজেট পূরণ করা হয় কীভাবে। ঘাটতি বাজেট পূরণ করার দুইটা উপায় আছে, একটা হচ্ছে বৈদেশিক উৎস আর একটা হচ্ছে দেশীয় বা অভ্যন্তরীণ উৎস। বৈদেশিক উৎস অর্থাৎ বৈদেশিক ঋণ নেওয়া অথবা বৈদেশিক অনুদান গ্রহণ করে যখন বাজেটের একটা অংশ বা ঘাটতি বাজেটের একটা অংশ পূরণ করা হয় তখন তাকে বৈদেশিক উৎস থেকে বা বৈদেশিক পদ্ধতিতে ঘাটতি বাজেট পূরণ বলা হয়। এরপর হচ্ছে দেশীয় পদ্ধতি বা অভ্যন্তরীণ পদ্ধতি। এটার মাধ্যমে মানে এটা কীভাবে করা হয়, বাংলাদেশ ব্যাংক বা কী করে দেশীয় ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করে, তারপরে হচ্ছে মুদ্রা ছাপাতে পারে অথবা বিভিন্ন ধরনের ট্রেজারি বিল, বন্ড এগুলো তারা বিক্রি করতে পারে। এখন এই যে ট্রেজারি বিল আর ট্রেজারি বন্ডের মধ্যে পার্থক্য কী, এটাও কিন্তু অনেক সময় আসে। ট্রেজারি বিল হচ্ছে স্বল্প মেয়াদি, সাধারণত 1 বছরের কম, এবং ট্রেজারি বন্ড হচ্ছে সাধারণত 1 বছরের বেশি। 1 বছরের বেশি অথবা 1 বছরের কম সময়ের জন্য যে বিলগুলো বিক্রি করা হয় সেটাকে বলা হয় ট্রেজারি বিল, এবং 1 বছরের বেশি সময়ের জন্য যে বিলগুলো বিক্রি করে সেগুলোকে আসলে ডিরেক্টলি বিল না বলে ট্রেজারি বন্ড বলে। এটাই হচ্ছে তাদের মধ্যে পার্থক্য। এরপরে অনেক সময় জিজ্ঞেস করা যে ইংরেজি কয়েকটা পত্রিকার নাম বলেন, বা আপনি কি সকালবেলা পত্রিকা পড়ছেন, তো সেক্ষেত্রে আপনি 3টে পত্রিকার নাম মনে রাখতে পারেন। একটা হচ্ছে দ্য ডেইলি স্টার, দ্য ডেইলি সান এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। এরপরে পুঁজিবাজার এবং মুদ্রা বাজার নিয়ে প্রশ্ন করে। পুঁজিবাজার বা শেয়ার বাজার এটা নিয়ন্ত্রণ করে কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আর মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। মুদ্রা বাজার হচ্ছে স্বল্প মেয়াদী আর্থিক তহবিলের বাজার, আর পুঁজিবাজার হচ্ছে দীর্ঘমেয়াদী আর্থিক তহবিলের বাজার। এই দুটো মনে রাখলেই আপাতত চলবে মনে হয়। এরপরে অনেক সময় আপনাকে জিজ্ঞেস করতে পারে সুনীল অর্থনীতি কি। সুনীল অর্থনীতি হচ্ছে সমুদ্রের যে বিশাল জলরাশি তার অভ্যন্তরে যে প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং ব্যবস্থাপনা, সেই জিনিসটাকেই বলা হয় সুনীল অর্থনীতি। এরপরে মুদ্রানীতির ব্যাপার আসে যে মুদ্রানীতি কি। মুদ্রানীতি হচ্ছে একটা দেশের বাজারে অর্থ বাজারে যে পরিমাণে বাজারে সোজা কথা অর্থনীতিতে কী পরিমাণ টাকা থাকবে সেইটা নির্ধারণ করাই হচ্ছে মুদ্রানীতি। যে কখনো বেশি টাকা যখন মুদ্রা সংকট কী বলা যাবে যে যখন অর্থনৈতিক মন্দা দেখা দেবে তখন বাজারে মুদ্রার পরিমাণ বাড়ানো, যখন মুদ্রাস্ফীতি দেখা দেবে তখন মুদ্রার পরিমাণ কমানো, এইটাই মূলত মুদ্রানীতি। এখন এই মুদ্রানীতি দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সংকোচনমূলক, একটা সম্প্রসারণমূলক। সংকোচনমূলক মুদ্রানীতি হচ্ছে সোজা কথায় কমানো, অর্থাৎ বাজারে মুদ্রার পরিমাণ যখন বেড়ে যায় অর্থাৎ মুদ্রাস্ফীতি হয় তখন বাজার থেকে মুদ্রা পরিমাণ কমানো বা মুদ্রা তুলে নেওয়ার পদ্ধতিটাকেই বলা হয় সংকোচনমূলক মুদ্রানীতি। আর কখনো যদি অর্থনৈতিক মন্দা হয় অর্থাৎ মার্কেটে মুদ্রার পরিমাণ কমে যায় তখন যে পদ্ধতিতে মার্কেটে মুদ্রার পরিমাণ বাড়ানো হয় সেটাকে বলা হয় সংকোচনমূলক মুদ্রানীতি, সম্প্রসারণমূলক মুদ্রানীতি। এখন এই সম্প্রসারণ বা সংকোচন করার উপায়টি কি, সেটা হচ্ছে ওই যে সিআরআর পড়লাম একটু আগে, এসএলআর পড়লাম, তারপরে হতে পারে রেপো রেটের ব্যাপারটা হইতে পারে, তারপর ঋণ দানের ক্ষমতার উপর নিয়ন্ত্রণ আনা যেতে পারে। অর্থাৎ ব্যাংক যদি এমন করে, বাংলাদেশ ব্যাংক যদি বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলে দেয় যে তোমাদের সিআরআর এখন থেকে 4% না, এখন থেকে তোমাদের 10% সিআরআর রাখতে হবে, তাইলে কিন্তু তারা আবার বেশি একটা ঋণ দিতে পারবে না। অর্থাৎ তারা আগে যে পরিমাণ ঋণ দিতে পারতো তার থেকে কিন্তু এখন 6% কম ঋণ দিতে পারবে। সেইভাবে এসএলআর যদি বাড়িয়ে দেয়, আগে তারা 13% নিজেদের কাছে জমা রাখতো, এখন যদি বলে তাদেরকে 15% রাখতে হবে তাহলে আরও 2% কমে যাবে। এরপর হতে পারে যে তারা অনেক সময় ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয়। যখন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেয় তখন কিন্তু জনগণ ব্যাংকে টাকা রাখতে উৎসাহী হয়। যখন ব্যাংকে বেশি বেশি টাকা
টাকা রাখতেছে তখন হচ্ছে কিন্তু মার্কেট থেকে টাকাটা ব্যাংকের হাতে চলে যাচ্ছে বা বাংলাদেশ ব্যাংকের কাছে চলে যাচ্ছে। এর করে হচ্ছে বিভিন্ন ধরনের ট্রেজারি বিল, বন্ড এগুলো ইস্যু করে টাকা তুলে নেয়। এভাবে হচ্ছে মূলত টাকা তুলে নেয়। আবার সেম কাজটা মানে উল্টাভাবে করলে কিন্তু সম্প্রসারণমূলক মুদ্রানীতি চালু করা যায়। অর্থাৎ যদি এমন হয় যে মার্কেটে টাকার পরিমাণ কমে গেছে, তখন যদি বাংলাদেশ ব্যাংক চিন্তা করে যে তাইলে টাকা বাড়াতে হবে, তখন তারা কী করবে, সিআরআর কমিয়ে দেবে। সিআরআর কমিয়ে দিলে কী করবে, ধরেন তারা ওই 10% থেকে আবার 4% নিয়ে আসলো, তাহলে ওই 6% আবার তারা বেশি ঋণ দিতে পারবে, সেলার কমিয়ে দেবে। তারপরে ইন্টারেস্ট রেট, ব্যাংকের যে ইন্টারেস্ট রেট আছে সেটা কমিয়ে দেবে। যখন ইন্টারেস্ট রেট কমিয়ে দেবে তখন কিন্তু লোকজন আবার ব্যাংকে টাকা রাখতে চাবে না, তখন ওই টাকাটা তারা আবার তুলে ফেলবে, ব্যাংক মার্কেটে নিয়ে আসবে। তো এরকমভাবে বিভিন্ন পদ্ধতিতে তারা কিন্তু মুদ্রার সংকোচনমূলক মুদ্রানীতি বা সম্প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণ করে থাকে। মুদ্রানীতির ইংরেজিতে বলা হয় আর কি মনিটারি পলিসি বা মনিটারি পলিসি। এরপরে আসে ফিসকাল পলিসি। ফিসকাল পলিসির অপর নাম হচ্ছে আমাদের রাজস্ব নীতি। অর্থাৎ একটি দেশের সরকারের যে বার্ষিক আয় ও ব্যয়ের যে হিসাব বা আয় ও ব্যয় ব্যবস্থাপনার যে কৌশল, সেই কৌশলটাকেই বলা হয় রাজস্ব নীতি। এই রাজস্ব নীতি কিন্তু সাধারণত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নিয়ে থাকে। যদি ভুল না করে থাকি, সম্ভবত ভুল করিনি, তারপর একটু চেক করে নিই, এটা একটু কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা যাক, এরপরে হচ্ছে আমাদের আর ওদিকে মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক গ্রহণ করে, অর্থাৎ মুদ্রানীতি গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক, আর রাজস্ব নীতি গ্রহণ করে অর্থ মন্ত্রণালয়। এরপরে আবার অনেক সময় প্রশ্ন করে অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টা। অর্থ মন্ত্রণালয়ের 4টা বিভাগ আছে। একটা হচ্ছে অর্থ বিভাগ, একটা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, একটা হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং আরেকটা অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তো এই যে 4টা বিভাগ, এগুলো কিন্তু প্রশ্ন করে থাকে যে ব্যাংক কোনটার মধ্যে পড়ছে। ব্যাংক হচ্ছে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অন্তর্গত। এরপরে আমাদের জিজ্ঞেস করতে পারে যে বাংলাদেশ ব্যাংকের আপনার ফার্স্ট চয়েস কোনটা, এরকম জিজ্ঞেস করে অনেক সময়। তো সেক্ষেত্রে অনেকের ফার্স্ট চয়েস থাকে সোনালী ব্যাংক, অনেকের আইসিবি ব্যাংক বা অনেকের অন্যান্য ব্যাংকও থাকতে পারে। যার যে ব্যাংক সেটা সম্পর্কে একটু জেনে যাবেন। আমার সোনালী ব্যাংক ছিল, তাই আমি সোনালী ব্যাংক সম্পর্কে আপনাকে একটু বলার চেষ্টা করতেছি। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছে সোনালী ব্যাংক কি, মানে সোনালী ব্যাংক আপনার ফার্স্ট চয়েস কি। তো আমি সোনালী ব্যাংকের কথা যখন বললাম তখন জিজ্ঞেস করে সোনালী ব্যাংক আপনার ফার্স্ট চয়েস কেন, অথবা সোনালী ব্যাংকের পূর্ব নাম কি। তো সোনালী ব্যাংকের পূর্ব নাম জিজ্ঞেস করলে আপনি এভাবে বলতে পারেন যে সোনালী ব্যাংক আসলে পূর্ব নাম বলতে কি, সোনালী ব্যাংক তো 3টা ব্যাংকের সমন্বয়ে গঠিত হয়েছে। 3টা ব্যাংকের নাম জিজ্ঞেস করবে এবার। সেই 3টা ব্যাংক হচ্ছে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, ব্যাংক অফ ভাওয়ালপুর এবং প্রিমিয়ার ব্যাংক। এই 3টা ব্যাংক মিলে কিন্তু সোনালী ব্যাংকের সৃষ্টি হয়েছে। এরপর জিজ্ঞেস করতে পারে বর্তমানে বাংলাদেশে সোনালী ব্যাংকের কয়টা শাখা আছে বা টোটাল কয়টা শাখা আছে। যদি বলে টোটাল কয়টা শাখা আছে তাহলে বলতে হবে 1233টা। যদি বাংলাদেশে কয়টা শাখা আছে বলে তাহলে বলতে হবে 1231টা। কারণ 2টা শাখা আছে বিদেশে, সেই 2টা শাখা হচ্ছে ভারতের কলকাতা এবং শিলিগুড়িতে। এটাও কিন্তু প্রশ্ন করে যে কোন সোনালী ব্যাংকের কি কোনো শাখা বিদেশে আছে কিনা। তো 2টা আছে এবং সেই 2টাই ভারতের একটা শিলিগুড়িতে, একটা কলকাতায়। এরপরে প্রশ্ন করতে পারে যে সোনালী ব্যাংক আর অন্যান্য ব্যাংকের মধ্যে পার্থক্য কী। তখন বলতে হবে সোনালী ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের একটা চুক্তি হয়েছিল, যে চুক্তির নাম হচ্ছে এজেন্সি চুক্তি। সেই চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের শাখা আমরা জানি টোটাল 10টা। এই 10টা শাখা তো 10 জায়গায়, মানে ঢাকার মধ্যে 2টা আর বাকি মানে 8টা বিভাগে 8টা, আর একটা ঢাকার মধ্যে মানে 3টা, আমি একটু ভুল করছি মনে হয়। যাই হোক, টোটাল হচ্ছে বাংলাদেশ ব্যাংকের 10টা শাখা আছে। এখন এই 10টা শাখা তো 64টা জেলায় তো অবশ্যই নাই। তো এই যেহেতু আমাদের সব জেলায় বাংলাদেশ ব্যাংকের শাখা নাই, তো যেসব জায়গায় বাংলাদেশ ব্যাংকের শাখা নাই ওখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এজেন্সি চুক্তির আওতায় সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাজগুলো করে, অর্থাৎ ওই নিকাশঘর হিসেবে কাজ করে, সরকারি ট্রেজারি হিসেবে কাজ করে। তো এই কাজটা করার কারণেই হচ্ছে, যেটা হচ্ছে অন্যান্য ব্যাংক মানে জনতা ব্যাংক হোক, রূপালী ব্যাংক হোক বা অন্য কোনো সরকারি ব্যাংক এই কাজটা করতে পারে না। এটাই হচ্ছে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সাথে সোনালী ব্যাংকের মধ্যে একটা পার্থক্য। এরপরে অনেক সময় ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ড জিজ্ঞেস করে যে ট্রেজারি বিল এবং বন্ডের মধ্যে পার্থক্য কী। এই দুইটার মধ্যে পার্থক্য জাস্ট একটু নর্মাল একটা জিনিস, মানে একই জিনিস জাস্ট একটু পার্থক্য, সেটা হচ্ছে মেয়াদের ভিত্তিতে। ট্রেজারি বিল হচ্ছে 1 বছরের কম সময়ের জন্য যে বিল ইস্যু করে সরকার মানে বাংলাদেশ ব্যাংক, সেটাকে বলা হয় ট্রেজারি বিল। এবং ট্রেজারি বন্ড হচ্ছে 1 বছরের বেশি সময়ের জন্য যে বিল তো বলা যায় না, যে একটা সার্টিফিকেট ইস্যু করে সেটাকে বলা হয় ট্রেজারি বন্ড। অর্থাৎ 1 বছরের কম হলে ট্রেজারি বিল, 1 বছরের বেশি হলে ট্রেজারি বন্ড। এরপরে রেপো রেট, রিভার্স রেপো রেট এগুলো আমরা বলছি। এরপরে ব্যাংকের ইতিহাস নিয়ে কথা বললাম। এরপর জিজ্ঞেস করতে পারে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হচ্ছে পদমর্যাদার বিচারে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ মানে কার কত অবস্থান। তো বাংলাদেশ ব্যাংকের প্রেসিডেন্টের অবস্থান কত।
বাংলাদেশ ব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সরি ভুল বলে ফেলছি, প্রেসিডেন্ট না, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবস্থান হচ্ছে 15তম। এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম হচ্ছে ডক্টর আহসান এইচ মনসুর, এবং তিনি বাংলাদেশের 13তম গভর্নর, বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর। এরপরে অনেক সময় জিজ্ঞেস করে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কি। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষকে বা সকল দরিদ্র হোক বা ধনী হোক সবাইকে আর্থিক খাতের অন্তর্ভুক্ত করাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এবং এর একটা উদাহরণ হচ্ছে 10 টাকার অ্যাকাউন্ট, অর্থাৎ 10 টাকা হলেই একজন অ্যাকাউন্ট করতে পারবে। এরকমভাবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিশ্চিত করার একটা উপায় সরকার কিন্তু তৈরি করছে। এরপরে অনেক সময় আসে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যাংক চেক ইস্যু করতে পারে, আর্থিক প্রতিষ্ঠান চেক ইস্যু করতে পারে না। ব্যাংক ডিমান্ড ডিপোজিট গ্রহণ করতে পারে, আর্থিক প্রতিষ্ঠান ডিমান্ড ডিপোজিট গ্রহণ করতে পারে না। এরপরে কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষায় এটাও জিজ্ঞেস করে যে ব্যাংকের যে আপনি পরীক্ষা দিতে আসছেন সেই ব্যাংকের পদসোপানটা বলেন। তো পদসোপানের ব্যাপারটা যদি আমরা বটম টু আপ বলি তাহলে ব্যাপারটা এরকম যে প্রথমে একজন মানুষ সাধারণত জয়েন করে থাকে অফিসার বা অফিসার ক্যাশে, তারপরে তার পদোন্নতি হয়ে সিনিয়র অফিসারে যায়, তারপরে প্রিন্সিপাল অফিসার, তার উপরে সিনিয়র প্রিন্সিপাল অফিসার, তার উপরে হচ্ছে জেনারেল কি জানি, আচ্ছা আমি এখন ভুলে গেছি, এটা একটু দেখে নিন আপনারা, আমার একটু দেখা লাগবে। যাই হোক, এখন এখানে কিন্তু শেষে গিয়ে এমডি আছে, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর, এবং তার উপরে আছে চেয়ারম্যান। তো অনেক সময় এরকম প্রশ্ন করা থাকে যে চেয়ারম্যান এবং এমডি বা ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে পার্থক্য কী, বা দুজনের কাজের মধ্যে পার্থক্য কী, বা দুটো পদের মধ্যে পার্থক্য কী। তো চেয়ারম্যান হচ্ছে একটা স্বল্পমেয়াদী, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকার কর্তৃক নিয়োগ দেওয়া একটা পদ বা সিলেক্টেড একটা পদ। আর এমডি বা ম্যানেজিং ডিরেক্টর কিন্তু একটা স্থায়ী পদ। চেয়ারম্যান হচ্ছে ওই একটা পরিচালনা পর্ষদ থাকে ব্যাংকের, সেই পরিচালনা পর্ষদের একদম সভাপতি, আর ওই পরিচালনা পর্ষদের একজন সদস্যের নাম হচ্ছে সদস্য হচ্ছে এমডি বা ম্যানেজিং ডিরেক্টর। এটা আপনারা মনে রাখতে পারেন। এরপরে হচ্ছে বৈদেশিক রিজার্ভ কি, এটা অনেক সময় জিজ্ঞেস করে থাকে। বৈদেশিক রিজার্ভ হচ্ছে যে একটা ব্যাংকের কাছে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা মজুদ থাকে বা বৈদেশিক মুদ্রা বা অন্য দেশের মুদ্রা থাকে, টোটাল মুদ্রাটাকে বলা হয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এইবারে এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ কী কাজে লাগে এটা জিজ্ঞেস করতে পারে। তো বৈদেশিক মুদ্রার রিজার্ভ মূলত বিভিন্ন ধরনের যে আমরা পণ্য বিভিন্ন দেশ থেকে আমদানি করি, সেই আমদানির যে পণ্যের দাম সেটা পরিশোধ করা, বৈদেশিক ঋণ পরিশোধ করা, অথবা বৈদেশিক ঋণের সুদ পরিশোধ করার ক্ষেত্রে কিন্তু এই বৈদেশিক মুদ্রার রিজার্ভটা আমরা ব্যবহার করতে পারি। তো অনেক সময় আবার এরকম প্রশ্ন করে যে কীভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো যায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর জন্য প্রথমে যেটা করতে হবে যে আমাদের আমদানি কমাতে হবে। এরপরে হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের বিলাসবহুল দ্রব্য আছে সেগুলোর আমদানি কমাতে হবে। শুধু বা জাস্ট শখের বসে যে বিদেশে ঘুরতে যাওয়া, সেই ঘুরতে যাওয়ার ক্ষেত্রে বেশি ট্যাক্স আরোপ করা যেতে পারে, ঘুরতে যাওয়ার যে লাগাম সেটা টেনে ধরতে হবে। এছাড়া কী করা যেতে পারে যে আমাদের দেশি পণ্য রপ্তানি করা শুরু করতে হবে, বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করতে হবে, আমাদের ম্যান পাওয়ার বিদেশে রপ্তানি করা যেতে পারে। এরপরে হচ্ছে বিদেশ থেকে যে রেমিটেন্স পাঠানো হয় সেই রেমিটেন্স পাঠানোর ওয়েটাকে আরও সহজ করতে হবে, এগুলো মনে রাখতে পারি। এরপরে কিন্তু আইসিবি বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংক নামে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকটা অনেকে 5 চয়েস দিয়ে থাকে এবং এইটা সম্পর্কে জিজ্ঞেস করে যে এটার কাজ কী। এই যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন ব্যাংক, এখানে ইনভেস্টমেন্ট শুনেই বুঝতে পারতেছেন যে মোটামুটি বিনিয়োগ সংক্রান্ত কাজ করে থাকে, অর্থাৎ এরা হচ্ছে বাজার উপযোগী বা মার্কেট উপযোগী বিভিন্ন ধরনের নতুন নতুন ব্যবসা তারা উদ্ভাবন করে, এবং সেই ব্যবসায় যারা সেই ব্যবসা করার ব্যাপারে হচ্ছে অন্যদেরকে উৎসাহিত করে, এবং যারা ব্যবসায়ী তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে থাকে। এবং যখন তাদের বিনিয়োগের ক্ষেত্রে তাদের মূলধনের শর্টেজ দেখা দেয় তখন তাদেরকে তারা মুদ্রা ঋণ অর্থ ঋণ দিয়ে থাকে বিনিয়োগের ক্ষেত্রে আর কি। এটা হচ্ছে আইসিবির মূল কাজ। তো আইসিবির সাথে অন্যান্য ব্যাংকের মিল জিজ্ঞেস করে যে আইসিবি আর অন্যান্য ব্যাংকের মধ্যে মিল কোথায়। মিলের জায়গাটা হচ্ছে এরকম, আইসিবি যদিও ইনভেস্টমেন্টের জন্য তৈরি করা হয়েছে তারপরেও এটা অন্যান্য ব্যাংকের মতো লোকজনের কাছ থেকে বা গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং তারা ঋণ প্রদান করে। এরপরে হচ্ছে ক্লিয়ারিং হাউস, ফিসকাল পলিসি, এরপর আবার অনেক সময় জিজ্ঞেস করে যে জাল টাকার বৈশিষ্ট্য বা আপনি কিভাবে চিনবেন জাল টাকা।
তো এটা হচ্ছে একটা ভালো টাকা বা মানে যেটা আসল টাকা আমরা বলি, সেই আসল টাকার মধ্যে হচ্ছে অসমতল ছাদ থাকে, তারপর রং পরিবর্তনশীল কালি ব্যবহার করা হয়, রং পরিবর্তনশীল হ্যালোগ্রাফিক সুতো ব্যবহার করা হয়, এবং অন্ধ যারা তাদের জন্য বিভিন্ন ধরনের বিন্দু চিহ্নের ব্যবস্থা থাকে। তো জাল টাকার মধ্যে এই জিনিসগুলো অনুপস্থিত থাকে। এরপরে আমাদের বলা হতে পারে যে আমাদের দেশের যে ব্যাংকগুলো পরিচালিত হইতেছে এটা কোন আইনের মাধ্যমে হইতেছে। আমাদের দেশের ব্যাংকগুলো ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 অনুযায়ী পরিচালিত হয়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ আইন আছে যে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট 2012, অর্থাৎ 2012 সালে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্ট অর্থাৎ অর্থ পাচার প্রতিরোধ আইন গঠন করা হয় 2012 সালে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। এরপরে পে অর্ডার এবং ব্যাংক ড্রাফট, এই দুইটার মধ্যে পার্থক্য। পে অর্ডার এবং ব্যাংক ড্রাফটের মাধ্যমে কিন্তু সব ব্যাংকগুলো টাকা আয় করে থাকে। মানে অনেক সময় জিজ্ঞেস করা যে ব্যাংক যে আপনাকে চাকরি দেবে, তো ব্যাংক বেতন দেয় কীভাবে? ব্যাংক কিন্তু নিজের আয় থেকেই আপনাকে বেতন দেয়, এবং সেই আয়টা কিভাবে করে এরকম প্রশ্ন করলে বলতে হবে যে ব্যাংক হচ্ছে গ্রাহকদের কাছ থেকে স্বল্প সুদে আমানত গ্রহণ করে, এবং তুলনামূলক বেশি সুদে বা অধিক সুদে তারা হচ্ছে ঋণ প্রদান করে লোকজনকে। এবং এই যে অল্প সুদে ঋণ গ্রহণ করছে, আমানত গ্রহণ করছে এবং বেশি সুদে ঋণ প্রদান করছে, এই যে এখান থেকেই তারা আয় করে। আর এর বাইরেও তারা পে অর্ডার, ব্যাংক ড্রাফট এরকম আরও কয়েকটা কাজ করে, রেমিটেন্স, বৈদেশিক মুদ্রার যে বিনিময়, এর মাধ্যমে হচ্ছে তারা অর্থ আয় করে থাকে। তো এক্ষেত্রে এই পে অর্ডার আর ব্যাংক ড্রাফটের মধ্যে কিন্তু পার্থক্য জিজ্ঞেস করে। পে অর্ডার আর ব্যাংক ড্রাফটের মধ্যে পার্থক্য হচ্ছে একটা ব্যাংক তার নিজের শাখাকে, মানে একই শাখায় নিজের শাখাকে যখন জাস্ট একজন ব্যক্তিকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য যে আদেশ দেয় তাকে বলা হয় পে অর্ডার। এবং যখন একটা ব্যাংক তার দেশে বা বিদেশে অন্য শাখাকে যখন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে অর্থ প্রদান করার জন্য আদেশ প্রদান করে তখন তাকে বলা হয় ব্যাংক ড্রাফট। অর্থাৎ পে অর্ডারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাখা ওই শাখা নিজেকেই নিজে আদেশ দিতেছে, অর্থাৎ শাখা এখানে একটাই, ইস্যুকারী শাখা এবং নির্দেশকারী শাখা এবং মানে অর্থ প্রদানকারী শাখা একই। কিন্তু ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে অর্ডার ইস্যুকারী ব্যাংক ড্রাফটের ক্ষেত্রে অর্ডার ইস্যুকারী শাখা এবং প্রদানকারী শাখা কিন্তু ভিন্ন। এবং এই দুইটার মধ্যে আরও একটা পার্থক্য হচ্ছে পে অর্ডার কিন্তু হস্তান্তরযোগ্য নয়, কিন্তু ব্যাংক ড্রাফট হস্তান্তরযোগ্য। এটাও পরীক্ষায় আসতে পারে। এরপরে অনেক সময় এরকম জিজ্ঞেস করে যে বাংলাদেশ ব্যাংক কীভাবে আয় করে। বাংলাদেশ ব্যাংকের আয়ের উৎস হচ্ছে বাংলাদেশ ব্যাংক সরকারকে ঋণ দিয়ে থাকে, তারপরে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংককে ঋণ দিয়ে থাকে, এবং বাংলাদেশ ব্যাংকের কাছে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকে সেটাও তারা বিভিন্ন কাজে বিনিয়োগ করে আয় করে থাকে। এছাড়াও আরও কিছু উপায় আছে আর কি। এরপরে আচ্ছা, আপাতত আমার কাছে এই প্রশ্নগুলোই আমি নোট করছিলাম, যেগুলো হচ্ছে ব্যাংকে খুব বারবার জিজ্ঞেস করে থাকে। তো আশা করি এটা আপনারা দেখলে আপনারা একটু উপকৃত হবেন। কিছু জায়গায় আমি আটকে গেছি কারণ আমার এখন মনে নেই, তো আপনারা ওইগুলো একটু দেখে নিয়ে, তবে বাকি জায়গা দিয়ে মনে হয় আপনারা একটু উপকৃত হবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, আমার জন্য একটু উপকার হবে, আমার পেজটা একটু ফ্লোরিশ করবে, এবং আপনাদের জন্য হয়তো বা বেশি উপকার হবে যদি জাস্ট আমার এই ভিডিওটা দেখলেই আপনার যদি কপাল ভালো হয়, হয়তো বা এইখান থেকেই অনেক প্রশ্ন করতে পারে আপনাকে। ধন্যবাদ সবাইকে।